করতে সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোজাম্মেল হক তোমাদেরকে যে ক্লাসটা করাবো সেটা হলো অর্থের সময়ের মূল্য, চতুর্থ অধ্যায় ফিনান্সিয়াল ব্যাংকিং। ফিনান্সিয়াল ব্যাংকিং অধ্যায় চতুর্থ, শ্রেণী নবম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি অর্থের সময়ের মূল্যের বেসিক সম্পর্কে একটু আলোচনা করবো। আর পরবর্তী ক্লাসে অঙ্কের মধ্যে চলে যাবে। দেখো, অর্থায়নের প্রতিটি সিদ্ধান্তের সাথে সাধারণত অর্থের সময়ের মূল্যটা জড়িত। হ্যাঁ, কারণ আজকের 1 টাকা 10 বছর পরে বা 5 বছর পরে 1 টাকা বহন করবে না। আজকের 100 টাকা 10 বছর পরে বা 5 বছর পরে 100 টাকা বহন করবে না, এটা বাড়বে বা কমবে। এক্ষেত্রে এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখব, এই অধ্যায় থেকে আমরা যে বিষয়টা আপনি ভালো করে শিখবো সেটা হচ্ছে কি, হ্যাঁ, কোনো কারো কাছ থেকে ঋণ নিলে ঋণের টাকাটা কীভাবে শোধ করতে হবে, কোনো ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে ঋণের টাকাটা কি কিস্তিতে শোধ করবো, নাকি সুদের হার কীরকম হবে, পার্সেন্টেজ কীরকম হবে, বা কত সময়ের মধ্যে শোধ করবো, বা কত টাকা দিতে হবে, এইসব বিষয়গুলো আমরা আজকে জানতে পারবো। যেমন দেখো, এখানে আগে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো কি আমাদের অর্থের সময়ের মূল্য। অর্থের সময়ের মূল্য হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয় তাকে বলা হয় অর্থের সময়ের মূল্য। তোমাদেরকে আমি প্রথমেই বললাম আজকের 100 টাকা 10 বছর পরে 100 টাকা থাকবে না, এটা পরিবর্তন হবে। যেহেতু সময়ের পরিবর্তন, অর্থের যে পরিবর্তন হয় সেটা হলো কি অর্থের সময়ের মূল্য। কারণ তুমি 100 টাকাটা ব্যাংকে জমা রাখো, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখো, ওই 100 টাকার উপর তোমাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কি দেবে, সুদ দেবে। ওই সুদের টাকাটা সহ 10 বছর পরে যদি মনে করো 100 টাকার 10% সুদ দেয়, হ্যাঁ, 1 বছর পর হয় কত টাকা, সুদ কত টাকা, 10 টাকা। তো তোমার টোটাল টাকা হয়ে যাবে 100 প্লাস 10 সমান 110 টাকা। সুতরাং দেখো, এই সময়টা কি 1 বছর পর, 1 বছর পরে তোমার 100 টাকা হয়ে গেছে কত, 110 টাকা। যেহেতু সময়ের পরিবর্তন, অর্থের পরিবর্তন। হ্যাঁ, তেমনি তুমি যদি ব্যাংক থেকে লোন নাও, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন দিয়ে দেখো, ওই টাকাটাও একই সুদে, একই হার সুদে বা 10% বা 9% হারে টাকাটা শোধ করতে হবে। তুমি আজকে যদি 100 টাকা বা 1000 টাকা ব্যাংক থেকে লোন নাও, হ্যাঁ, 10 বছর পরে 10% সুদ করে এবং সুদ করতে হবে কত টাকা, 100 টাকা সুদ দিতে হবে। 10% 10,000 টাকা, 1000 টাকা 10% হলে 100 টাকা পাবে। তো সুতরাং 1000 যোগ 100, হ্যাঁ, তোমাকে তখন কত 1100 টাকা সুদ করতে হবে। কারণ এটা যেহেতু সময়ের পরিবর্তন, এই অর্থের পরিবর্তন। এরপর আমরা আসবো, দেখো, অর্থের সময়ের মূল্য। এরপর অর্থের সময়ের মূল্যের গুরুত্ব। দেখো, 3টা বিষয় আমরা তো খেয়াল করবো। একটা হলো সুযোগ ব্যয়, আর একটা হলো প্রকল্প মূল্যায়ন, আর একটা হলো ঋণ গ্রহণ সিদ্ধান্ত। সুযোগ ব্যয়, দেখো, সুযোগ ব্যয় অর্থাৎ সুযোগ ব্যয় হলো 2টা প্রকল্পের মধ্যে বিনিয়োগের সুযোগ থাকলে আমরা একটা প্রকল্পে বিনিয়োগ করব, অপর প্রকল্পে বিনিয়োগ থেকে আমরা কি হলাম, বঞ্চিত হলাম। মনে করো এ এবং বি নামে 2টা প্রকল্প আছে। এতে তোমাকে বিনিয়োগ করলে লাভ দিবে 10%, বিতে তোমাকে বিনিয়োগ করলে লাভ দিবে 9%। আমি 10% কারণে লাভের আশায় এতে বিনিয়োগ করলাম এবং কি 9% বিনিয়োগের লাভটা কি হলাম, বঞ্চিত হলাম। 9% যেখান থেকে লাভ পাবো সেখানে বিনিয়োগ করলাম। সুতরাং এতে বিনিয়োগ করলাম, বিতে বিনিয়োগ করলাম। এতে বিনিয়োগ করার কারণে বি এর বিনিয়োগ সুযোগ থেকে হলাম, বঞ্চিত হলাম। এটা হচ্ছে কি সুযোগ ব্যয়। সাধারণত 2টা প্রকল্পে বিনিয়োগের সুযোগ থাকলে একটাতে বিনিয়োগ করলে অপর প্রকল্পের বিনিয়োগের সুযোগ থেকে হওয়া, বঞ্চিত হওয়াকে কি বলা হয়, সুযোগ ব্যয় বলা হয়। প্রকল্প মূল্যায়ন। সাধারণত প্রকল্প মূল্যায়ন বলতে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের কি করা হয়, তুলনা করা হয়। বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয় কি করা হয়, তুলনা করা হয়। টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সাধারণত কি হয় না, এক হবে না। এই প্রকল্প মূল্যায়ন বলতে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের কি করা হয়, তুলনা করা হয়।
বর্তমান দেখা যায় বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কি হয় না, এক হয় না। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। হ্যাঁ, সুতরাং দীর্ঘমেয়াদী প্রকল্প সিদ্ধান্ত গ্রহণ করতে হলে বর্তমান আয় ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের কি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। কারণ আয় এবং ব্যয়ের অবশ্যই কি থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, না হলে কি হয়ে যাবে, আমরা প্রকল্পটাকে মূল্যায়ন করতে পারবো না। প্রকল্প মূল্যায়ন করার সবচেয়ে বড় মাধ্যম আয় এবং ব্যয়ের মধ্যে থাকতে হবে, সামঞ্জস্য রাখতে হবে। কি পরিমাণ আয় হয় একটা প্রকল্পে, ব্যয় কিরকম হয়, বর্তমানে কি পরিমাণ ব্যয় হলো এবং ওই প্রকল্প থেকে কি পরিমাণ আয় হবে তা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, দেখো এরপরে আমরা যে বিষয়টা ঋণ গ্রহণ সিদ্ধান্ত বলতে ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিলে ঋণ নেওয়ার আগে ওই ঋণের টাকাটা পরিশোধ করার ক্ষমতা আছে কিনা সেটা আমাদের করতে হবে, বিবেচনা করতে হবে। শুধু ঋণ নিলে হবে না, ঋণের টাকাটা আমরা কিভাবে পরিশোধ করব তা আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঋণের টাকাটা পরিশোধ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন কিস্তিতে হয় বা বার্ষিক, অর্ধবার্ষিক, বছর 5 বছর পর পরও কিস্তি পরিশোধ করতে পারবো, 8 বছর পরেও পারবো, অথবা তুমি চাইলে মাসিক অথবা অর্ধবার্ষিক অথবা দৈনন্দিন এভাবে ঋণের টাকাটা কিস্তির টাকাটা পরিশোধ করা যায়। কিভাবে পরিশোধ করবে সেটা ডিপেন্ড করতেছে তোমার এবং যে ঋণ দিবে তার উপর, তাদের চুক্তির উপর। সুতরাং অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান তোমাকে ঋণ দেওয়ার পূর্বে ওই প্রতিষ্ঠান চিন্তা করবে তোমার ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। যদি থাকে তাহলে তারা তোমাদের কি দিবে, ঋণের টাকাটা দিবে। যদি না থাকে তাহলে তোমার সাথে এদের কোনো কি করবে না, চুক্তি করবে না। এরপর আমরা দেখো সরল সুদ কি, আমরা সাধারণত এই ক্লাস 8 এর মধ্যে বললাম সরল সুদ কাকে বলে, মানে আয় সমান পি এন আর। হ্যাঁ, সরল সুদ কাকে বলে, আসল টাকার উপর যে সুদ দেওয়া হয়। হ্যাঁ, এটাকে বলা হয় সরল সুদ, শুধুমাত্র মূল টাকার উপর। মনে করো আসল টাকার উপর শুধুমাত্র সুদ দেওয়া হয়, এটা হচ্ছে কি সরল সুদ। যেমন দেখো আমি আজকে 100 টাকা 10% সুদ দিলাম, আমার টাকা হয়ে গেছে 110 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে আমাকে 110 টাকার সুদ দিবে না, আবার কি দিবে, আবার 100 টাকার উপর দেবে। কত বছর যেমন দিচ্ছে 100 টাকার উপর, দ্বিতীয় বছরে সেম। প্রথম বছর যেমন দিচ্ছে 100 টাকার উপর, দ্বিতীয় বছরও কি সে 100 টাকার উপর সুদ দিবে। এখানে সুদের কোনো পরিবর্তন হবে না, সবসময় মূল টাকার উপর কি দিবে, সুদ দিবে। এটা হচ্ছে কি সরল সুদ। এরপর হচ্ছে দেখো চক্রবৃদ্ধি সুদ। এই যে বললাম তোমাদের কিছুক্ষণ আগে, সরল সুদ কাকে বলে, শুধুমাত্র আসল টাকার উপর সুদ দেওয়া হয়, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ এবং আসল টাকার উপর যে সুদ দেওয়া হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। সুদ এবং আসল টাকার অনুসার কিভাবে, যেমন দেখো আমি প্রথম বছরে তোমাকে 100 টাকার উপর 10% সুদ দিলাম, হয়ে গেছে 110 টাকা প্রথম বছর। হ্যাঁ, দ্বিতীয় বছরে সুদ দিব আমরা কত কিছুর উপর, 110 টাকার উপর 10%, তখন হয়ে গেল কত, 121 টাকা। কারণ দ্বিতীয় বছর জায়গায় করছে কি, প্রথম বছরের সুদ আসল উপর কি দেওয়া হয়েছে, আবার সুদ দেওয়া হয়েছে। তো এই কারণে সুদ এবং আসল টাকার উপর যে সুদ দেওয়া হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। যেমন প্রথম বছরের সুদ 110 টাকা হয়েছে, সুদ সহ আসল সহ। দ্বিতীয় বছরের সুদ হয়ে গেছে কত টাকা, 110 টাকা। আবার তৃতীয় বছর হবে কত, 121 টাকা, 10%। এভাবে কি সুদ এবং আসল টাকার উপর যে সুদ দেওয়া হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এরপর আসতেছে আমরা দেখো ভোক্তা ঋণ কি। ভোক্তা, আমরা ভোক্তা ঋণ বলতে কি বোঝায়, সাধারণত ভোগ বলতে কি বোঝায়, যেগুলো আমরা ভোগ করি, যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো আমরা ভোগ করি সেগুলো হচ্ছে কি ভোক্তা ঋণ। এবং ভোগপণ্য কেনার জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বলা হয় ভোক্তা ঋণ। যেমন আমার বাড়িতে একটা ফ্রিজ লাগবে, আমার বাড়িতে একটা টেলিভিশন লাগবে, এগুলো আমরা ফ্রিজটা ব্যবহার করব। হ্যাঁ, আমার বাসা, হ্যাঁ, ওই ভোগপণ্য কেনার জন্য, যেটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন কি যে কোনো সুযোগে আর কি, যে কোনো মাধ্যম থেকে ঋণ নিয়ে থাকি, এটা হচ্ছে কি ভোক্তা ঋণ। এক কথায় শেষ, ভোগপণ্য কেনার জন্য আমরা যে ঋণ নিয়ে থাকি সেটা হচ্ছে ভোক্তা ঋণ। আমি আবার রিভিউ করতেছি, আমরা আজকে যে ক্লাসটা এখানে পড়ালাম সেটা হচ্ছে কি অর্থের সময়ের মূল্য, অধ্যায় 4 বিষয় কি ফিনান্স ব্যাংকিং এর অর্থের সময়ের মূল্য, 9ম শ্রেণীর জন্য এটা
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আগে জানতে হবে কি অর্থের সময় মূল্যটা কি। হ্যাঁ, অর্থের সময় মূল্য হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময় মূল্য। আর তোমাদের বললাম আজকে 100 টাকা 1 বছর পরে অথবা 5 বছর পরে অথবা 10 বছর পরে 100 টাকা থাকবে না, এটা বাড়বে। এরপরে আমরা অর্থের সময়ের মূল্যের গুরুত্ব সম্পর্কে বললাম, সুযোগ ব্যয় বা প্রকল্প মূল্যায়নের ঋণ গ্রহণ সিদ্ধান্ত, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এগুলো বললাম। এই অর্থের সুযোগ ব্যয় বলতে দুইটা প্রকল্পের মধ্যে বিনিয়োগের সুযোগ থাকলে একটা প্রকল্পেতে বিনিয়োগ করলে অপর প্রকল্পের বিনিয়োগ সুযোগ থেকে বঞ্চিত হওয়া। প্রকল্প মূল্যায়ন কি, কোন প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ ব্যয় কি থাকে না, ভবিষ্যৎ আয়ে কি থাকে, সব না একই থাকে না। ওই প্রকল্প মধ্যে বিনিয়োগ করার পূর্বে ভবিষ্যৎ আয় এবং বর্তমান ব্যয়ের সাথে কি করতে হবে, তুলনা করতে হবে, সামঞ্জস্য রাখতে হবে। এরপরে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। হ্যাঁ, কোন প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার পূর্বে অবশ্যই তারা চিন্তা করবে ঋণের টাকাটা ঠিকভাবে শোধ করতে পারবে কিনা। যদি শোধ করতে পারে এর উপর বিবেচনা করে ঋণ দেওয়া হয়। এর ফল সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বক্তারে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। এই আলোচনাটা তোমরা এই বাসার মধ্যে তোমাদের মেইন বইটা একটু ভালো করে পড়বে, এবং যেহেতু পরিস্থিতি স্বাভাবিক নয় তোমরা বাসার মধ্যে একটু খুব ভালো করে বা রিডিং করবে। রিডিং করে দেখতে হবে এসব প্রশ্ন উত্তর বইয়ের মধ্যেও আছে। হ্যাঁ, তোমরা তোমাদের সামনে পরীক্ষা, এই পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার এখানে ক্লাসটা এখানে শেষ করলাম। সবাইকে সালাম জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম।